যেমনটা আসলে সাইদ খান বলছিল যে এখন আসলে অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করাও কি বিএনপির রাজনৈতিক বক্তব্য কিনা, নাকি আসলে আপনারা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আর আস্থা রাখতে পারছেন না? প্রথম হচ্ছে যে আজকে যে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের দায়িত্বটা কি? বাংলাদেশের বিগত 15-16 বছর যারা মাঠে আন্দোলনে ছিল, যারা বিগত 15-16 বছর এদেশের সবচাইতে বিগত সরকারের আমলে জুলুম নিপীড়নের শিকার হয়েছে, আজকে কি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বিএনপিকে সমালোচনা করা, কটাক্ষ করা? তা আমরা ধরিয়ে নিব যে আজকে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দায়িত্বে বসেছেন কতিপয় উপদেষ্টা, তারা আজকে উদ্দেশ্য প্রণীতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলছে সঠিক নয়। আমি মনে করি যে তাদের ওই জায়গা থেকে সরে যাওয়া দরকার। তারা আমাদের মতো সাধারণভাবে এসে তারা বিএনপির সমালোচনা করুক, বিএনপির কথা। আমি একবার স্পষ্টভাবে বলছি, উপদেষ্টা পরিষদের কোনো সদস্য মণ্ডলী কোনো রাজনৈতিক দল সম্পর্কে, বিশেষ করে যারা গত আন্দোলন সংগ্রামে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের শরিক ছিল, যারা আমাদের সাথে একসাথে আন্দোলন আমরা করেছি, তাদেরকে নিয়ে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত হবে বলে মনে করি। এবং তারা যদি বিএনপির মতো বৃহত্তম একটি রাজনৈতিক দলকে নিয়ে তারা কথা বলতে চায়, তাদের অবস্থানটা কোথায়, জনগণের মধ্যে তাদের ভিত্তিটা কি, তাদের রাজনৈতিক শক্তি কোথায়, তাহলে ধরে নেব যে আজকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিছনে কোনো বিশেষ কোনো শক্তি ইন্ধন যোগাচ্ছে, বিশেষ কোনো শক্তি তাদেরকে ইন্ধন দিয়ে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরির রাজনীতির অঙ্গনে নতুন করে তো একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে। এটা আমাদের দেশের জন্য ক্ষতি হবে, এটা আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতি হবে। এবং আমরা যে একটা ট্রানজেকশন পিরিয়ডে আছি, একটা পরিবর্তনের পিরিয়ডে আছি, যে আমরা আশা করছি যে বছরের মধ্যেই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব। গণতন্ত্রের পথে যাত্রা করা এবং গণতন্ত্রের চর্চার ব্যাপার তো আপনার বাংলাদেশে গত 50 বছরে আমরা গণতন্ত্রের চর্চা বারবার হোঁচট খেয়েছি। সুতরাং আমরা 1/11-এর সময়ও দেখেছি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে, বিএনপির বিরুদ্ধে কথা বলে যারা একটা বিশেষ সরকার ক্ষমতায় বসিয়ে গেছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে আজকে যে উপদেষ্টা পরিষদের মধ্যে আজকে মাননীয় মহাসচিব যে কথাটা বলেছে, খুব স্পষ্ট কথাই বলেছে, তার ব্যাপারে প্রতিক্রিয়াও দিয়েছে। আজকে দেখেন জনমত, দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টসগুলো দেখেন, যে মহাসচিবের পক্ষে যদি 1 লাখ কমেন্টস হয়ে থাকে, 99,000 কমেন্টসই আসবে তার পক্ষে। সুতরাং আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা এই ধরনের বক্তব্য করে নিজেদের অবস্থান বা নিজেদেরকে জনগণের কাছে আমি মনে করি একটি বিতর্কিত জায়গায় নিয়ে যাচ্ছে। বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আসলে পাল্টা অভিযোগ করছে যে নতুন একটি রাজনৈতিক দলের উত্থানকে বিএনপি তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে দেখছে। অসম্ভব, অসম্ভব। আমরা রাজনৈতিকভাবে বহু মত বহু দলের পথে বিশ্বাস করি। জিয়াউর রহমান আমাদের নেতা, জিয়াউর রহমান আমাদের দর্শন, এবং উনি যে রাজনৈতিক পথ পরিক্রমা চালু করে গেছেন। সুতরাং আমাদের সংবিধান কিন্তু পরিষ্কারভাবে বলছে মত প্রকাশের স্বাধীনতার জায়গা নিশ্চিত করতে হবে। আপনাকে নাগরিকদের আইনের অধিকার লাভের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, সভা সমাবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। সুতরাং ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, ছাত্ররা তাদের মতামত বহিঃপ্রকাশ ঘটাবে, তাদের সভা সমাবেশ করবে। এই ক্ষেত্রে বিএনপি জায়গা থেকে বক্তব্য থাকবে, এটা স্বাভাবিক, তাদেরও তাদের জায়গা থেকে বক্তব্য থাকবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসে থেকে যে কেউ বা কারা এই পরিস্থিতিতে এইটা জনগণ গ্রহণ করবে না। হারুনুর রশিদ, একই অভিযোগ কিন্তু ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকেও আসছে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। এই কথাটা বলা হচ্ছে এই কারণেই যে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা থেকে দল গঠন করেছে, আপনাকে মনে রাখতে হবে যে এটা তারা সঠিক ইতিহাস জানে না। এটা বিএনপির রাষ্ট্র ক্ষমতা থেকে দল গঠন হচ্ছে, এটা সত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, বাংলাদেশের একটা দর্শন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য তার কাছে শিক্ষার অনেক কিছু নেওয়ার আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যখন বাংলাদেশের মানুষের উপর আপনার 1971 সালে 26শে মার্চ নিরীহ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়েছিল, তৎকালীন সময় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছিল এবং রাজনৈতিক কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। সেক্ষেত্রে একজন সেনা অফিসার হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপরে দেশের স্বাধীনতা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার পর উনি স্বাধীনতার পর সেনাবাহিনীতে ফিরে গেছেন, সেনাবাহিনীকে পুনর্গঠনের কাজ করেছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 72-এর সংবিধান প্রণয়ন করার পর যে সংবিধান শেখ মুজিব তৈরি করেছে, সেই সংবিধানই চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, বাংলাদেশের আইনের শাসনকে কবর দেওয়া হয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
সব কিছুকে ধ্বংস করে দিয়ে শেখ মুজিবের যে কর্তৃত্ববাদ তৈরি করা হয়েছিল তার ফলশ্রুতিতে বিস্ফোরণ ঘটেছে। এবং জিয়া রহমান আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা উনি ধারণ করে বাংলাদেশে অতি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটা বহুদলীয় ইভেন যে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল, যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তাদেরকে রাজনীতি করার নতুন লাইসেন্স দিয়ে তিনি বাংলাদেশে যে অনেক রাজনৈতিক সংগঠন, কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল, সেই রাজনৈতিক দলগুলোকে মুক্ত পথ, মুক্ত চর্চা করার পথ করে দিয়েছে, সভা সমাবেশের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে ওই সময় আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না। তো ওই সময় আপনাকে আজকে যারা বলছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেই, ইতিহাস চর্চা করুক। জিয়া রহমান ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে, কথাটা যেমন সত্য, তবে জিয়া রহমান ওই সময় তো বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। শেখ মুজিব বাকশাল গঠন করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। জিয়া রহমান সেটির আপনার পরিবর্তন করে বাংলাদেশে নতুন রাজনৈতিক দৃষ্টি দর্শনের সূচনা করেছেন।